না, একটা কথা বলি, সেটা হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। একাধিক তথাকথিত ইউটিউব চ্যানেল সেটা প্রমাণ করতে লেগে পড়েছে যে না, ভদ্রলোকের কোনো দোষ নেই, মেয়েটারই নাকি দোষ। কিন্তু কতগুলো প্রশ্ন করার দরকার। একজন মহিলা, সে কোন, তার কি বলবো, ক্ষোভের জায়গা থেকে একজন বয়স্ক লোককে চড় মারতে পারে? আমি কিন্তু চড় মারাটাকে সমর্থন করছি না। আমি মনে করি চড় মারা ঠিক নয়, নিজের হাতে আইন নেওয়াটা একদম ঠিক নয়। এটা সাধারণ আইনেই যেটা বলে, আমিও তার সঙ্গে একমত। প্রয়োজনে তার বিরুদ্ধে পুলিশে যাওয়া উচিত। কিন্তু একজন মহিলা কোন জায়গা থেকে, তার ক্ষোভের কোন জায়গায় পৌঁছলে সে গায়ে হাত তুলতে পারে? এবং কিছু ভিডিও চোখের সামনে এসেছে, গণমাধ্যমে এসছে, সব ভিডিওর সত্যতা মিডিয়াই যাচাই করতে পারে না, আমরা কি করে করব? কিন্তু সেই ভিডিওতে দেখা গেছে ওই ভদ্রলোক ভিডিওটা তুলছিল এবং শুধু মানে মেয়েটির মুখের দিকে তাকিয়ে ভিডিও তুলছিল তার নয়, বিশেষ বিশেষ জায়গায় ছবি তুলছিল। সে তো দেখা দেখা যাচ্ছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে লোকটি তো অত্যন্ত অন্যায় করেছে। আর আমি ভিডিও করতে জানি না, হয়ে গেছে, এই কথাগুলো কোনো কারণ নেই। আমি অন্যায় করেছি দিয়ে বলতেই পারি যে আমি মানে নিজের অজান্তে কাজটা করে ফেলেছি, এটা কোনো কথা নয়। আর মেয়েটি যে অভিযোগটা করেছে, একজন মহিলা যখন এই অভিযোগটা করেছে, অভিযোগটা সিরিয়াসলি নেওয়া উচিত এবং দোষী ব্যক্তিকে কঠোরতম সাজা দেওয়াটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তাই যারা ওই মেয়েটির আইডেন্টিটি ডিসক্লোজ করে দিয়েছেন, সেই মেয়েটি আতঙ্কের মধ্যে রয়েছে, তারা অন্যায় কাজ করেছেন। এবং সবচেয়ে বড় কথা, তথাকথিত কিছু বামপন্থী, তাদের একটাকে, তার এখন নাম আর বলবো না, তোমাকে পরে আমি লিঙ্কটা দিয়ে দেবো, একজন আমাকে পাঠালো। সেই লোকটিকে দেখলাম ওই তৃণমূলের একটা মিটিংয়েও ছিল, কিছুদিন আগে প্রেস ক্লাবে হয়েছিল, দেখলাম। অর্থাৎ লোকটি তৃণমূল করে, এটা গোঁফওয়ালা লোক, সম্ভবত নকশাল করে। সে যেভাবে উঠে পড়ে লেগেছে মেয়েটিকে দোষী প্রমাণ করতে, এর মধ্যে তো আমি কিছু ফাউল প্লে দেখতে পাচ্ছি। এবং তৃণমূলের ছোটখাটো চিংড়ি নেতা তারা লেগে পড়েছে মেয়েটা লাইফটা হেল করে দিতে। এখান থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে যে এরা কিন্তু মেয়েটার জীবন নিয়ে খেলছে। আমাদের কাছে মেয়েটার জীবনের দাম অনেক বেশি, মেয়েটার সম্মানের দাম অনেক বেশি। যদি কোনো ক্ষতি হয়, দে উইল বি হেল্ড রেসপন্সিবল। যারা এই মেয়েটার পেছনে এই কাজ করছে, যারা মেয়েটার পেছনে যারা লাগছে, মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তারা কিন্তু এর জন্য দায়ী হবে। তখন ও বেশি মানে নেতাগিরি দেখানো এড়িয়ে যাবে। ফলে ট্রেনে একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ে তার ধৈর্যের সীমা পার হওয়ার পর একটা ঘটনা ঘটে গেছে। কেন ঘটেছে? একটা মেয়ে যখন কমপ্লেন করছে, সেই ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত। কিন্তু যেভাবে এটা নিয়ে এক শ্রেণীর লোক মেয়েটিকে দোষী করার জন্য বাজারে নেমে পড়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং বিপজ্জনক। যদি আবার আমি বলছি, মেয়েটার কোনো ক্ষতি হলে এদের কিন্তু তার মূল্য দিতে হবে। এরা কিন্তু সব সীমা পেরিয়ে যাচ্ছে এই কিছু লোক, বিশেষ একটা সম্প্রদায়ের ভোটের জন্য। আমি পরিষ্কার আজকে বলে দিলাম। একদমই। আমি একটা প্রশ্ন করবো যে আপনি যেরকম ভাবে বললেন যে আইডেন্টিটিটা ডিসক্লোজ করা হচ্ছে যেরকম ভাবে, সেখানে মেয়েটির জীবনহানির সম্ভাবনা একদিকে তৈরি হয়ে গিয়েছে। যারা এই আইডেন্টিটি ডিসক্লোজ করলেন তারা নিজের হাতে করে জীবনহানির সম্ভাবনা তৈরি করে দিয়েছেন। অন্যদিকে তৃণমূলের কিছু পেটুয়া প্রমাণ করার চেষ্টা করছেন, যেমনটা আপনি বললেন বিমলদা, যে মুসলমানটিকে নাকি দাড়ির জন্য ফাঁসানো হচ্ছে এবং সে ইচ্ছাকৃত ভিডিও করেনি। প্রথম কথা, ভিডিও না করলে এই ঘটনা ঘটতোই না। রাস্তাঘাটে আমরা যখন যাই, উল্টো দিকে বা পাশে যারা বসে, আমরা কি জিজ্ঞেস করি তুমি কোন ধর্মের লোক? করে না। আজকাল সবার কাছে স্মার্টফোন থাকে এবং যেহেতু স্মার্টফোন থাকে, আজকাল প্রায় দেখা যায় বিভিন্ন ভিডিও বাইরে চলে আসে। এমনকি কোনো দলের ভেতরের গোপন মিটিং এর খবর বাইরে চলে আসে, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে বাইরে। এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল, তাদের বহু নেতার সুমধুর বাণী আমরা জানতেই পারতাম না যদি ওই দলের কিছু নেতা ভিডিও করে বাইরে না ছাড়তো। সে তো বাইরে আসে, তো ওই দলের নেতারা এই কাজটি করে। ফলে এগুলো নতুন কোনো কথা নয়, ভিডিও ভাইরাল করা, মেয়েদের ভিডিও করা, এটাও একটা অত্যন্ত কি বলবো, খুব বিচ্ছিরি ট্রেন্ডে পরিণত হয়েছে। একটা মেয়ে জানেই না তার ভিডিও করে নেওয়া হচ্ছে। একটা মেয়ে তার হয়তো অজ্ঞাত সারে তার শরীরে বা তার পোশাক আশাকের কোথাও একটা কিছু কোনো একটা রিভিলিং কিছু হয়েছে, টুক করে ওই ছবিটা তুলে ভাইরাল করে দেওয়া হচ্ছে। হচ্ছে, এগুলো হচ্ছে না তা নয়, প্রায় তো এগুলো দেখা যায়। ফলে একটি মেয়ে যদি রেগে যায়,
এবং চ্যালেঞ্জ করে, তাহলে ওই লোকটির উচিত ছিল ব্যাখ্যা করা। সে করেনি, করতে পারেনি, থতমত খেয়ে গেছিল। আমি আবার বলছি, আমি চট করে কারোর গায়ে হাত দেওয়ার বিরোধী, কিন্তু একটি মেয়ে তার ক্ষোভের কোন জায়গা থেকে আজ ওই অ্যাকশনটা ঘটিয়েছে দেখতে হবে তো। এটাকে মিউচুয়ালি মিটিয়ে দেওয়া যেতে পারতো। প্রত্যেকে যদি বলতো ঠিক আছে মেয়েটা যখন এই কাজটি করেছে নিশ্চয়ই কোনো কারণ আছে, মিটিয়ে দেওয়া যেতে পারতো। সেইটা না করে যেইভাবে এক শ্রেণীর লোক একাটা ভোটের রাজনীতিতে রূপান্তরিত করলো, বিশেষত ওই মেয়েটিকে একেবারে সমাজের চোখে ছোট করার চেষ্টা করলো। কাকে যেন ধরে আনা হলো, সেই ট্রেনে নাকি মহিলারা বসেছিল, তারা বললো না ভদ্রলোক কিচ্ছু করেনি, জানি না কোন মহিলাকে ধরে আনা হলো। এরপরে সেই মেয়েটির আইডেন্টিটি ডিসক্লোজ হলো, পরীক্ষা দিতে যেতে পারলো না। এটা তো বোঝা যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গের শাসক দলের একদল সমর্থক তারা এই কাণ্ডটি করছে যাতে মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়। এরা তো মানে হিন্দুদের ক্ষতি নিয়ে চিন্তা করে না, এরা 30%-এর চিন্তা করে। কিন্তু জানে না এরা যে যেদিন এরা ক্ষমতা থেকে যাবে তারপরে এই লোকগুলো কি হবে, জানে না এরা। বিমলদা, কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির পাত থেকে একদম মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। মঙ্গলবার দিল্লিতে এক মন্দিরের কাছে মাছ বিক্রিতে স্থগিতাদেশ দিয়েছেন আর দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। এই নিয়ে তৃণমূল রীতিমতো প্রচার একদম শুরু করে দিয়েছে যে এখানে বিজেপি আসলে কি হবে, দেখুন কি করবেন এরা। ওরা অশিক্ষিত মূর্খের দল। মন্দিরের কাছে কেন দূরে মাছ বেচতে পারে না? গোটা দিল্লিতে মাছ বিক্রি বন্ধ হয়েছে কি? হয়নি তো। মন্দিরের কাছে মাছ বিক্রি হচ্ছে, সেখানে মন্দিরের পরিবেশ নষ্ট হচ্ছে। আমি জানি না ঘটনাটা, তোমার কাছ থেকে শুনছি। যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই এটা হয়েছে। মন্দিরের কাছে তুমি মাছ বিক্রি করবে না, 10 পা দূরে করো। গোটা দিল্লিতে মাছ বিক্রি বন্ধ হয়েছে। সুতরাং মূর্খের দলে মূর্খের মতো কথা বলবেই। এরা ভাবছে এতে বাঙালি সব ভুলে যাবে এদের কথাই আর কি। আরে বিজেপির যে মিটিং টিটিং হয় সেখানেও মাছের আয়োজন থাকে, অত চিন্তা করার কোনো কারণ নেই। কে কি খাবে কি কি করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার, বরং এরাই অনেক বেশি ঝামেলা করে মানুষের সঙ্গে। এরা মানুষকে মাছটুকু খাওয়াতে পারছে ঠিকঠাক? অন্ধ্রপ্রদেশ থেকে, বিলাসপুর থেকে মাছ না এলে তো এখানে হাহাকার পড়ে যাবে। কি মাছের ইয়ে করেছে এরা, সেসব করুক, আগে মাছের চাষ বাড়ুক, তারপর মাছের কথা বলবো। আর শেষ কয়েকটা প্রশ্ন বিমলদা, একদম প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, টিভির বাক্সে পাচার হতো নিয়োগ দুর্নীতির টাকা, কি বলবেন? না, টিফিন বক্স, এমনি বক্স, ব্যাগ, জুতোর তলায় টাকার কি আর মানে পাচার হয়নি? হাজার হাজার কোটি টাকার পাচার হয়েছে। দেখো যা হয়েছে সবাই জানে, সে একই জিনিস বলে আর লাভ নেই। আসলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, এরা ক্ষমতায় আসার পর টপ টু বটম চুরি করেছে, এটা প্রমাণিত। এরা একদল চোর, সেটা প্রমাণিত। সেই চুরির হাটতেই এই সমস্ত যাদবপুরের বিতর্ক তোলে। সিপিএমও সেই বিতর্ক তোলে, কারণ সিপিএমও চায় চুরি ব্যাপারটা যেন বাইরে অতটা না আসে, কারণ তাহলে তৃণমূল আরো ডুববে। তাই এরা যে চোর সেটা প্রমাণিত, এরা চোরকে প্রশ্রয় দেয় সেটা প্রমাণিত, এরা সরকার চালাতে শেখেনি সেটা প্রমাণিত, সবকিছু প্রমাণিত হয়ে গেছে। ফলে সেগুলোকে ঢাকার জন্যই এখন এগুলো হচ্ছে, সর্বত্র চুরি করেছে। কিন্তু একটা বিষয় কি জানো তো, বাজার থেকে কত টাকা এরা নিয়ে নিয়েছে তুমি দেখো তো। আমার ধারণা লক্ষ লক্ষ কোটি টাকা। যদি এই শাসক দলের, বর্তমান শাসক দলের যারা অবৈধভাবে টাকা সঞ্চয় করেছে, ঠিকঠাক টাকাগুলো আদায় করা যায়, পশ্চিমবঙ্গের টোটাল যে ঋণ 6 লক্ষ কোটি টাকা, ওটা শোধ করে দেওয়া যাবে, সব শোধ করে দেওয়া যাবে। বিস্ফোরক তথ্য দিচ্ছেন। আমি বলছি শোধ করে দেওয়া যাবে। যারা এই রাজ্যের শাসক দলের মাতব্বর, গ্রাম থেকে শহরে, যদি তাদের সম্পত্তি ঠিক মতো চেক করা হয় এবং তাদের বলা হয় যে তুমি আগে ব্যাখ্যা করো এই সম্পত্তি তুমি করেছো কিভাবে, তুমি দেখবে সেই সংখ্যাটা 6 লক্ষ কোটির অনেক বেশি। যে টাকাটা বাজারে ঘোরা উচিত ছিল, সে টাকাটা কিছু লোকের পকেটে চলে গেল। এর অর্থনৈতিক ইম্প্যাক্ট জানো? বাজারে টাকা নেই, টাকাটা কিছু লোকের পকেটে। তুমি ভেবে দেখো, কেউ বলছে আমাকে 15 কোটি টাকা না দিলে সব বাইরে পাঠিয়ে দেবো, নইলে জেলে করে দেবো। কেউ বলছে আমাকে 20 কোটি দিতে হবে, কেউ বলছে না ও তো 50 কোটি চায়, কেউ বলছে তো 60 কোটি, আরে লক্ষ নয় কোটি। এরকম কত কোটি টাকা তুলেছে ভাবো তো। কত নিয়োগ হয়েছে, তার কত কোটি টাকা তুলতে পারে, তোমার শুনলে মাথা ভঙ্গ করবে যে কত টাকা। এবং যার জন্যেই যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে, সরকার তার পাশে দাঁড়াচ্ছে কেন? এরা তো সংবিধানের শপথ নিয়েছে, সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে কেন? একজনের চাকরি যাবে না, এ কথা বলছে কেন? বলছে তার কারণ এরা খুব ভালো জানে যে সেই লোকগুলো জমি বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে। যদি 26,000 লোকের চাকরি যায়, পিঠের চামড়া তুলে নুন দিয়ে দেবে।
যদি এই মামলার তো সর্বোচ্চ শুনানি বিমলদা ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে, শুধু রায়দানের অপেক্ষা। কি মনে হয় শাসক দল যাই রায়দান হোক, শাসক দলের অবস্থান কি থাকবে? শাসক দল এরা শাসক নয়, এরা শোষক দল। এরা শোষণ করছে, মানুষের রক্ত চুষে খাচ্ছে। ওই বাম স্টোকারের একটা উপন্যাস আছে ড্রাকুলা, মানুষের রক্ত চুষে খেত। এরা সে আধুনিক পলিটিক্যাল ড্রাকুলা, লোকের রক্ত চুষে খায় এরা। ফলে এরা শাসক টাসক নেই, এরা এখন রক্ত চোষা একদল বাদুড়। ওই মধ্যযুগে অনেকে বিশ্বাস করতো যে এক শ্রেণীর বাদুড় আছে নাকি মানুষের রক্ত চুষে খায়। বাজে কথা, কোনো বাদুড়ই মানুষের রক্ত চুষে খায় না। কিন্তু এই ধরনের একটা কুসংস্কার ছিল, ড্রাকুলার কুসংস্কার ছিল। এই আধুনিক ড্রাকুলা হচ্ছে এই শাসক দল। এরা মানুষের রক্ত চুষে খায়, এরা চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে, এরা যেখানে যা খরচ হয় সেখান থেকে কাটমানি খায়। এই ড্রাকুলাগুলোই পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে। ফলে এদের পশ্চিমবাংলার ক্ষমতা থেকে তাড়াতে না পারলে পশ্চিমবাংলার মুক্তি নেই। সে দুটো প্রশ্ন আপনার কাছে, যে যেমনটা আপনি বললেন যে কেউ 15 কোটি টাকা, আমি বিস্তরে এই প্রশ্নটা বিস্তৃতভাবে করবো, যে প্রায় 1.25 ঘন্টার কথোপকথন, এখন ঠিকঠাক হিসাব করলে 72.59 মিনিট, তাতে ধরা পড়েছে মোট 7 জনের কণ্ঠস্বর। তারই মধ্যে একটি তোতা পাখি। সেই কথোপকথনে মোট 73 বার শোনা গিয়েছে কখনো অভিষেক, আবার কখনো কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি। একদম কথোপকথনের সময়কাল 2017 সাল, স্থান সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বেহালার বাড়ি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে সেখানে দেখা গিয়েছিলেন তার বেতনভোগ কর্মী অরবিন্দ রায় বর্মন। অরবিন্দ সিবিআই এর জেরায় দাবি করেছেন যে কুন্তলেরই নির্দেশে সেদিনের কথোপকথন নিজের মোবাইলে লুকিয়ে রেকর্ড করেছিলেন। পরবর্তীতে সেই কথোপকথন নিজের ল্যাপটপে চালান করেছিলেন তিনি। টেট দুর্নীতির তদন্তে নেমে সেই ল্যাপটপ থেকে ওই অডিও রেকর্ডিং উদ্ধার করেছে ইতিমধ্যে সিবিআই। সেই পুরো কথোপকথনটি লিখিত আকারে তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সঙ্গে আদালতে পেশ করেছে সিবিআই। কি বলবেন বিমলদা? এ নিয়ে আরো অবশ্যই মানে তদন্ত হওয়া দরকার। এই জনৈক্য কথা বলে তো আর কিছু লাভ নেই। জনৈক্যের পরিচয় দিতে হবে, তারপর যা আইনি ব্যবস্থা সেগুলো নিতে হবে। খালি জনৈক্য জনৈক্য বলে লাভ নেই, এই জনৈক্যকে সেটা স্পষ্ট করে বলার দরকার আছে। এক, দ্বিতীয় কথা, আসলে কি জানো তো, অনেকে মনে করে যে সে পারফেক্ট অপরাধ করে ফেলেছে। পারফেক্ট ক্রাইম বলে কিচ্ছু হয় না। এরা প্রত্যেকটা তো ক্রিমিনাল, ক্রাইম করেছে, লোকের কাছ থেকে টাকা নিয়ে ভাগ করেছে। এই ক্রিমিনালের দল ভেবেছিল যে কেউ কিচ্ছুই জানতে পারবে না, যার জন্যই সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর গলার ভয়েস স্যাম্পল নিতে কয়েক মাস লেগে গেল। তাকে হাইকোর্টে, তাকে পিজিতে লুকিয়ে রাখা হয়েছিল। কারণ একটা, ওরা জানতে পেরে গিয়েছিল যে কণ্ঠস্বর বাইরে বেরিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু যা হয়, পাপ বাপকেও ছাড়ে না। কোথাও গিয়ে কি তার বস অব্দি পৌঁছানো যাবে? আইন যারা জানে, আমি আইন জানি না, যারা আইন জানে তারা তো বলছে নিশ্চয়ই যাবে। তাহলে আমিও বিশ্বাস করি যাবে। আর সবচেয়ে বড় কথা, যারা অপরাধ করে তাদের তো পারস্পরিক হিংসা থাকে, অবিশ্বাস থাকে। তাই কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র যখন বলল যে কোনো রকম মোবাইলে রেকর্ড করা যাবে না, তখন এই কুন্তল রেকর্ড করে নিয়েছে। কারণ এদের প্রত্যেকে তো অপরাধ মনস্কতা রয়েছে। এই কুন্তল আবার একসময় সিপিএম করতো, সিপিএম এর নেতা ছিল, যুব নেতা। ফলে ওখানকার চুরির যে টেকনিক্যাল নোহাউটা নিয়ে তৃণমূলে ঢুকেছে, তৃণমূলকে সাপ্লাই করেছে। ফলে সে করেছে কি, তার লোককে দিয়ে এবার ছবি এটা করিয়ে নিয়েছে, ভিডিওটা করিয়ে মানে অডিওটা করিয়ে নিয়েছে। সে অডিও আবার চালান করে দিয়েছে, সিবিআই ওটাকে পেয়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে এরা কোন রেটে ক্রিমিনাল হতে পারে। যারা টাকা নিয়েছে টপ টু বটম সবকটা ক্রিমিনাল। তাদের আইডেন্টিটি ডিসক্লোজ করার দরকার, তাদের কঠোরতম সাজা হওয়ার দরকার, এবং এমন সাজা হওয়া দরকার, অন্তত আদালতে প্রথম সাজা হোক, জনগণের সাজা না হয় পরে হবে, যে আগামী দিনে কেউ যেন সাহস না পায় জনগণের টাকা নিয়ে এরকম নয়ছয় করতে। সাধারণ মানুষকে বলবো যে আপনাদের 1000 টাকা 2000 টাকা দিয়ে 1000 কোটি 2000 কোটি এরা কামায়। এখনো সময় আছে, বুঝুন। পশ্চিমবাংলাকে এই ভয়ঙ্কর শক্তির হাত থেকে আপনাদের বাঁচাতে হবে, নইলে কিন্তু পশ্চিমবাংলার ঘোরতর বিপদ, ঘোরতর। একটা প্রশ্ন করে যে যাদবপুরে, বিমলদা, আমি যাদবপুরের প্রসঙ্গে একদম শুরুতেই আমি এসে আপনার সাথে অফ ক্যামেরা আমাদের আলোচনা হচ্ছিল, আমি এই প্রশ্নটা রাখতেই হবে আমাকে, যে যাদবপুরে কি এমন আছে বিমলদা যে সিসিটিভি ক্যামেরা বসাতে রীতিমতো বাধার মুখে পড়তে হলো কর্তৃপক্ষকে, এবং রাজ্যপালকে ঢুকতে বাধা, পুলিশকে ঢুকতে বাধা, সংবাদ মাধ্যমকেও কোথাও গিয়ে ঢুকতে বাধা, ভিভিআইপিদের গাড়ির উপরে উঠে একদম একটা ভিন্ন ধরনের নোংরা প্রতিবাদ। যাদবপুরকে কেন সোজা করা যাচ্ছে না? কেন বারবার এরকম ঘটনা ঘটছে? যাদবপুরকে এরা ঠিক করতে চাইছে না, সরকার চাইছে না, শাসক গোষ্ঠী যারা তারা চাইছে না। তাই যাদবপুর এরকমই আছে। চাইলে 1 ঘন্টায় সিদ্ধ করে দেওয়া যায়। 1 ঘন্টা লাগবে, তার বেশি কিছু লাগবে না। কোন আঙ্গিকে বলছে? আমি বলেছি, এই সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
একটা কথা ঠিক বলে ফেলেছেন, বহু কথা আমি বিরোধী, কিন্তু এই কথাটা ঠিকই বলেছেন। কলকাতা মেয়রও একই কথা বলেছেন। উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত কোনো রাজ্যে এই ঘটনা ঘটানোর সাহস পাবে? পাবে না, পাবে না। ওরা খুব ভালো জানে তারপর যা ঘটবে। একবার দিল্লি ইউনিভার্সিটিতে হয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি, যে বলেছিল তার কি হাল হয়েছিল জানো তো? তাদের কি অবস্থা হয়েছিল? অর্থাৎ সরকার এটা হতে দেয়। কেন সরকার এটা হতে দেয়? আমি পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের কথা বলি। বাম আমলেও দেখেছি সিপিএম কিন্তু ওখানে ছাত্র পিটিয়েছে, অস্বীকার করে উপায় নেই। বেধড়ক পেটানো হয়েছে নকশালদের, অন্যান্য নন এসএফআই যারা ছাত্র তাদের পেটানো হয়েছে যাদবপুরে। তারপরেও নকশালদের একটা জায়গা ছিল, কারণ কখনো মারপিট করতো, কখনো এক হতো, সবাই তো বাম। এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে একটা উদ্যোগ নিয়েছিল যে যাদবপুরে তারা একটা অন্যরকম কিছু করতে পারে। অভিজিৎ চক্রবর্তী যখন ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, তিনি শৃঙ্খলা আনতে চেয়েছিলেন, কারণ যাদবপুর নিয়ে প্রচুর, সন্ধ্যের পরে ওখানে নাকি এমন কিছু কাজ হয় যেগুলো আমাদের পক্ষে সহ্য করাটা মুশকিল। সাধারণ মানুষ সেগুলো নিয়ে ক্ষুব্ধ। সেখানে অতি বাম কিছু গোষ্ঠী বসে আছে, এসএফআই আছে ওখানে। চেয়েছিল সেই জায়গাটা ঠিক করতে। অভিজিৎ চক্রবর্তী অ্যাজ এ ভাইস চ্যান্সেলর অনেকগুলো শৃঙ্খলা আনার বন্দোবস্ত করেছিলেন। তারপরে তাকে তাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হলো এবং শেষ পর্যন্ত তাড়ানো হলো। কারণ একটাই, শৃঙ্খলা এখানে থাকতে দেওয়া হবে না। আমি এই প্রসঙ্গটা কথা বলি। 2014 সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। কে করেছিল জানো? এই যে তুমি যার ইন্টারভিউ নিচ্ছে সেই, তুমি নিজের নেটটা দেখবে, বিমল শঙ্কর নন্দ অ্যান্ড আদার্স ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আমি করেছিলাম জনস্বার্থ মামলা, এবং আরো কয়েকজন মিলে। একা না, যেহেতু 1 নম্বর সইটা আমার, ওই জন্য আমার নামে মামলাটা হয়। আমার একটাই দাবি ছিল, আমাদের একটাই দাবি ছিল, যাদবপুরটা পড়াশোনার জন্য, পড়াশোনার পরিবেশ ফিরিয়ে দিন। আপনারা এমন কিছু ব্যবস্থা নিন। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বলা হয়েছিল যে যাতে পড়াশোনার পরিবেশটা ফিরে আসে। রায় যা দিয়েছিলেন উনি, অন্তর্বর্তীকালীন নির্দেশ, ঠিক রায় বলবো না, শুনলে অবাক হয়ে যাবে, একটা রায় বাস্তবে রূপায়িত করা হয়নি। এই রায় রূপায়ণ করতে গিয়েছিলেন অভিজিৎ চক্রবর্তী, করতে দেওয়া হলো না। রাজ্য সরকারও তাকে সহযোগিতা তো করলোই না, উপরন্তু বলে আপনি পদত্যাগ করুন। রায় ছিল কি, ইন্ট্রোডাকশনে বলা ছিল যে ওটা পড়াশোনার জায়গা, ওটা প্রাইমারিলি পড়াশোনার জায়গা, পড়াশোনার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। বাইরের লোক হুট করে ঢুকবে, এটা হয় না। যার জন্য এই গেটে অ্যাডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছিল। টিচিং নন টিচিংকে তাদের একটা মানে আইডেন্টিটি কার্ড দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। আইডেন্টিটি কার্ড দেখিয়ে ঢুকবে টিচিং নন টিচিং স্টুডেন্টস। বাইরের যে কেউ ঢুকতে পারে, ওটা ইউনিভার্সিটি, কিন্তু তাহলে গেটে বই রাখা হবে, খাতা রাখা হবে, খাতায় সই করে কোন উদ্দেশ্যে ঢুকছে তার ঠিকানা, ফোন নাম্বার দিয়ে ঢুকতে হবে। আর কোনো ছাত্র সংগঠন তারা যদি আন্দোলন করতে চায় করতেই পারে, গণতান্ত্রিক সমাজে আন্দোলন করার অধিকার রয়েছে প্রত্যেকের, কোনো বলেছিল। কিন্তু ইউনিভার্সিটি অথরিটি একটা জায়গা করে দেবে, সেখানে সে অবস্থান করুক, যা করুক, ওটা করতে পারে। সব জায়গায় করতে পারে না, তাতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়। আর রাজ্যকে বলা হলো তুমি অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট তুমি করবে পুলিশ দিয়ে, যাতে সব ঠিকঠাক চলে। কেউ কিচ্ছু করেনি, কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায় সে বিখ্যাত কবিতা, কেউ কথা রাখেনি না। সরকার না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ওরা অভিজিৎ চক্রবর্তীকে চলে যেতে বাধ্য করলো। একটা কিছু বাস্তবে রূপায়িত করা হয়নি। কেন হয়নি আমি এখন বুঝি কেন হয়নি। এই রাজ্যের শাসক দল, রাজ্য সরকার এই গোলমাল রেখে দিতে চেয়েছে। কারণ 2021-এ নো ভোট টু বিজেপির একটা বড় প্রোটাগনিস্ট ছিল এরা, বিজেপির বিরুদ্ধে রেড়ে করে নেমে পড়েছিল। আবার 2024-এ এরা বিজেপির বিরুদ্ধে প্রচার করেছিল। এরা যতটা না দেখায় তৃণমূল বিরোধী, এরা অনেক বেশি বিজেপি বিরোধী। ওরা চায় না কেউ বিজেপি ক্ষমতায় আসুক। এই সিপিএম এসএফআই তো চায় না, এই নকশালরা চায় না। সেই জায়গায় সিপিএম, নকশাল, তৃণমূল এক হয়ে যায়। এটা একটা নাটক, আমি বলিনি, এটা নাটক। এ একদম সব এক। এটা প্রত্যেকে বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকাতে চায়। সিপিএম এবং নকশালদের কাছে ওটা একটা লাস্ট জায়গা, শেষ আশ্রয়। ওরা ওখান থেকে চ্যুত হলে চলে যাবে, সব শেষ। সব ইউনিভার্সিটিতে গেটে ঢুকলে আটকানো হয়। তুমি যাও তো ক্যালকাটা ইউনিভার্সিটি, কলেজ স্ট্রিটে মাঝে মাঝে আমি যাই, আমাদের কাজে যেতেই হয় পেশাগত কারণে। কাউকে গেটে জিজ্ঞেস করে কোথায় যাবেন, সবাইকে হুট করে ঢুকে গেল, ওটা হয় না। তাহলে যাদবপুরে হবে না কেন? অন্য যে কোনো ইউনিভার্সিটিতে গেটে ঢুকতে গেলে জিজ্ঞেস করবে আপনি কোথায় যাবেন। যাদবপুরটা কি? সব বাইরে।
এই প্রসঙ্গে আর একটা কথা বলি, মানে বললে এখন ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে বলা যায়। তৃণমূলের শিক্ষক সংগঠন ওখানে একটা সভা করবে, করতেই পারে। আমি নিজে বহুদিন শিক্ষক রাজনীতি করেছি। এখন যারা তৃণমূলের শিক্ষক রাজনীতি করে, অনেকে আমার সঙ্গে রাজনীতি করে, আমার চেয়ে অনেক ছোট ছিল ওরা, রাজনীতি করে। অনেক সিপিএম এর লোক ঢুকে বসে আছে ওখানে, ওদের নাম আর করবো না, কিন্তু অনেক মানে আমাদের সঙ্গে সংগঠন করতাম, সিপিএম বিরোধী রাজনীতি করতাম আমরা। আচ্ছা, যাদবপুরে সভা করলো, খুব ভালো কথা। শিক্ষক সংগঠন যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে সভা করতে পারে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, সভা করার আগে তোমরা ওখানে বুঝে নাওনি কেন যে ওখানে গোলমাল হতে পারে? তোমরা যখন সভার অ্যারেঞ্জমেন্টে গিয়েছিলে তোমরা বোঝোনি কেন অ্যারেঞ্জমেন্ট করতে? কারণ ওখানে নকশাল এবং সিপিএম রয়েছে, 10-20টা নকশাল সিপিএম হলেই চারদিকে হইচই করে দিতে পারে। এগুলো জেনেও তোমরা সভাটা করেছিলে কেন? আসলে এর মধ্যে একটাই যে মাসল ফ্লেক্সিং আছে, দেখ তোর এখানে সভা করে গেলাম, ব্যাস। নকশাল এবং সিপিএম নেমে পড়লো রে করে, তারাও চাইছে মিডিয়ায় অ্যাটেনশন চাই, এদেরও গাজোয়ারি দেখালো। উভয় পক্ষের স্বার্থ যেন মানে কি বলবো, সাধিত হওয়ার চেষ্টা হলো। আলটিমেটলি হলো কি, মানুষ তো সব বুঝে গেল। তা নইলে যেখানে মন্ত্রী যাচ্ছেন, কথাটা আমার নয়, হাইকোর্টে, হাইকোর্ট বলে যে পুলিশের রিপোর্ট ছিল না কেন? কি করছিল ওখানে? মন্ত্রী চলে গেছিলেন কেন? উনি উইদাউট পুলিশের রিপোর্ট, উইদাউট পুলিশ প্রোটেকশন উনি কেন গিয়েছিলেন? যেখানে কয়েক বছর আগে, অল্প কয়েক বছর আগে, সম্ভবত 3-4 বছর আগে, তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়, তিনি গিয়ে হ্যাকড হয়েছিলেন, তার চুল ধরে টানা হয়েছিল, পেছন থেকে মারা হয়েছিল। রাজ্যপাল জগদীপ ধনকর তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, এখন মাননীয় উপরাষ্ট্রপতি, তিনি গাড়ি নিয়ে গিয়ে উদ্ধার করেছিলেন। এই ঘটনা ঘটার পরেও কেন এটা করা হলো? আরেকটা প্রশ্ন, আচ্ছা ব্রাত্য বসুর হঠাৎ এরকম ম্যাচও ইমেজ হলো, আমি পুলিশ ডাকবো না, খুব ভালো কথা, গাড়ি নিয়ে ফোর্সে বেরিয়ে এলেন কেন তাহলে? অলমোস্ট পালিয়ে এলেন আপনি। আপনি বললেন আমি পুলিশ ঢুকতে দেবো না, খুব ভালো কথা, পুলিশ ঢুকতে দেবেন না, তো আপনার গাড়ি ঘিরে যারা বার করে দিচ্ছিল আপনাকে ওখান থেকে, তাদের মধ্যে চ্যানেলেই দেখা গেছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, কেউ কেউ যাদবপুরের তো নয়ই, কোথায় কেউ মেদিনীপুরে না মধ্যমগ্রামে, তারা সব তৃণমূল ছাত্র পরিষদের নেতা, কেন তাদের নিয়ে গেছিলেন কেন? অর্থাৎ আপনি পুলিশ নেবেন না, আপনি সরকারের একজন মন্ত্রী, পুলিশ মন্ত্রক সরকারের একটা দপ্তর, আপনি সেই পুলিশ নেবেন না যেটা সরকারের বৈধ সংস্থা, আপনি নিয়ে চলে গেলেন মাসলম্যান। কি এগুলো? আর তারপর যদি নিয়ে গেলেন, থাকলেন না শেষ পর্যন্ত, আমার সমস্ত টিচার বেরোবে তারপরে আমি বেরোবো, আপনি বেরিয়ে এলেন কেন? যেখানে টিচাররা আতঙ্কে আছে, টিচাররাই বলছে তাদের দিকে ছোঁড়া হয়েছে, ওই পতাকার ডান্ডাগুলোকে ওই জ্যাভলিন থ্রোয়ের মতো থ্রো করা হয়েছে, চেয়ার ছোঁড়া হয়েছে, তারপর পালিয়ে এলেন কেন আপনি? ফলে এই পুরো ঘটনাবলী থেকে একটা বিষয় স্পষ্ট, এই শাসক দল তারা যাদবপুরে মাসল ফ্লেক্সিং করতে গিয়েছিল, তাদের শেষ আশ্রয়স্থল বাঁচানোর চেষ্টা করে গেছে এসএফআই এবং নকশালরা, উভয়ে মিলে চেয়েছে উভয়েই মিডিয়ায় খবর হবে, কারণ বিজেপি যেভাবে অগ্রগমন ঘটছে রাজ্যে সেটাকে অন্য চোখে দেখাতে হবে, নিজেদের মানে ইয়েতে আনতে হবে, টেলিভিশন ক্যামেরায় নিজেদের শো করতে হবে, স্টেজম্যানের শো। কিন্তু নাটকটা কেমন হলো জানো? ওই যে কি মা কেন চাকর, বাবা কেন আসামি, এই টাইপের সব সিনেমা হয়েছিল না এক সময়, ওই রকম চিত্রনাট্য হয়ে গেল, সব ধরে ফেলেছে, সব ধরে ফেলেছে। ও লোককে মানে বোকা ভাবার কোনো কারণ নেই, যারা লোককে বোকা ভাবে তারাই বোকা। এই যাদবপুর নিয়ে সিপিএম হারানো জমি ফিরে পেল, একদম মাইলেজ ফিরে পেল, 1 ফোঁটা 1 ইঞ্চি জমিও ফেরত পাইনি। আচ্ছা 50, 100, 1000টা এসে, যদি 1000টা কোথাও 1000 মিছিল দেখিনি আমি, 50, 100 বা 1000 যদি ধরেও নি, এসে পাই সমর্থক যদি মিছিল করতো কি হতো? তো এর আগে তো বহুবার দেখেছি ওদের বহু দাপাদাপি, বর্ধমানে গিয়ে দাপাদাপি হয়েছে, মারপিট করেছে পুলিশের সঙ্গে, ইট না পেয়ে বেচারি ফলওয়ালার ফল ছুঁড়েছে, তারপর কি হয়েছে? আমরা দেখলাম কালকে নাগের বাজার একদম অবরুদ্ধ, যখন সুজন ভট্টাচার্যকে যাদবপুরে ডাকা। তুমি আমি চলো নাগের বাজার অবরুদ্ধ করে দেবো, দুজনেই করে দিতে পারি, বেশি লাগবে না, কিচ্ছু লাগবে না। 50টা লোক, নাগের বাজার এমন একটা জায়গা, রাস্তাটা ছোট, সেখানে কয়েকশো লোকখানে আটকে দেওয়াটা নাগের বাজারে অবরোধ করার পক্ষে কোনো অসুবিধা নেই। এবং যেখানে পশ্চিমবঙ্গের শাসক দল তোল্লাই মারছে, তাদের তুলে আনার চেষ্টা করছে, কারণ আগের পরের নির্বাচনে প্রমাণ করতে হবে যে দেখো এখানে সিপিএম রয়েছে, যাতে কিছু মানুষ ভোট দেয়, পেয়েছে তো। এবার সুজন চক্রবর্তীকে এনে সিপিএম তো এবারে তৃণমূলকে জিতিয়ে দেবো। সুজন চক্রবর্তী কোন দক্ষিণ 24 পরগনা চম্পাহাটি না কোথায় বাড়ি, সেখান থেকে দ্বন্দ্বে না হলো কেন? নাতেই পারে, তাহলে ভোট কাটাগুয়া সেই নামটাও তো শুনতে হবে।
ভোট কেটে ওরা এখন তৃণমূলকে জিতিয়ে দিচ্ছে, আবার চাইছে তৃণমূল জিতুক। ফলে এগুলো এক ধরনের পারস্পরিক অ্যারেঞ্জমেন্ট। ওই তৃণমূল বলে না বিজেপি সিপিএম, বিজেপি তৃণমূল সেটিং, আসলে সিপিএম নিজেই কিন্তু তৃণমূলের সঙ্গে সেটিং করে বসে আছে, বেশ ভালো সেটিং চলছে।